নৈহাটি আরসি আয়োজিত নাট্যোৎসব 2024 চলছে ঐকতানে। আপনারা দেখছেন আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নৈহাটি আরসি আয়োজিত নাট্যোৎসব 2024 27 তারিখও শুরু হয়েছে, 27 ও 28 আগস্ট, আজকেও 28 আগস্টে চলবে। মঞ্চস্থ হবে 3টি নাটক। নৈহাটি ঐকতান মঞ্চে উদ্বোধক শ্রী পার্থ ভৌমিক, শ্রী দেবাশিস সরকার, শ্রীমতী মিলি দত্ত। 27শে আগস্ট বিকেলবেলা 5টা 30 উদ্বোধনী অনুষ্ঠান ও নেপথ্যে শিল্পী সম্বর্ধনা। বিকেল 6টা 30 প্রথম দর্শন বুড়ো শালিকের ঘাড়ে রো, আর দ্বিতীয় দর্শন হচ্ছে দাহ, তৃতীয় দর্শন হচ্ছে শেষের সেদিন। দ্বিতীয় দিনে বিকেল 6টায় প্রথম দর্শন সেই একই ঘ্যান ঘ্যান, আর নবজাতক দ্বিতীয় দর্শনে। তৃতীয় দর্শনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সব করতে চলেছে আস্থার প্রথম দিন। এই দুদিনে তিনটি 6টি নাটক এখানে পরিবেশিত হবে। আপনারা জানেন, প্রথম নাটক নৈহাটি প্রান্তজনের পরিবেশনা বুড়ো শালিকের ঘাড়ে রো। নৈহাটি আরসির নিজস্ব প্রযোজনা। দ্বিতীয় দর্শনে দেখবেন দাহ এবং হালিশহর উত্তরসূরি, তারা এখানে প্রযোজনা করবেন নাটক শেষের সেদিন। আগামীকাল প্রথম দর্শনে হালিশহর ইউনিটি মালোৎসব নাটক সেই একই ঘ্যান ঘ্যান। দ্বিতীয় দর্শনে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র, তাদের নাটক নবজাতক। এবং কালকে তথা এই নাট্যোৎসবের শেষ নাটক মদনপুর যাত্রী, তাদের প্রযোজনা প্রতিদ্বন্দ্বী। তো সেই নাট্যোৎসব আমরা শুরু করব। আর তার আগে এখন উদ্বোধনী অনুষ্ঠানটা করে ফেলবো। তার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি। সেটা আপনারা সকলেই জানেন যে কোনো কাজ যখন হয়, মানে এই থিয়েটার যখন হয়, এই থিয়েটারে মঞ্চের ওপর যারা থাকেন, অর্থাৎ অভিনেতা অভিনেত্রীরা, তাদেরই দর্শক সব থেকে বেশি চেনেন, জানেন, ভালোবাসেন, শ্রদ্ধা জানান। কিন্তু এই কাজটা করবার জন্য এর পেছনে আরো অনেক মানুষ থাকে। যে মানুষটি মঞ্চ ডিজাইন করেন, যিনি মঞ্চ নির্মাণ করেন, যিনি লাইট ডিজাইন করেন বা আলোক প্রক্ষেপণ করেন, মিউজিক তৈরি করেন একজন, বা মিউজিকটা প্রক্ষেপণ করেন, আবহ প্রক্ষেপণ করেন, মেকআপ করেন, এরকম বিভিন্ন মানুষ থাকেন যারা পেছনে না থাকলে অভিনেতা অভিনেত্রীরা এই নাটকটি আপনাদের সামনে উপস্থিত করতে পারত না। কিন্তু সেই নেপথ্য শিল্পীদের কথা আমরা প্রায়শই ভুলে যাই। খুব সামান্য কয়েকটি দল এদের কথা মনে রাখেন। তাদের মধ্যে একজন হচ্ছে নৈহাটি আরসি। নৈহাটি আরসি এই 2 দিনে, আজকে এবং কালকে, বেশ কয়েকজন নেপথ্য শিল্পীকে এই মঞ্চে সম্মান জানাবে। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবার জন্য আমাদের এখানে আজকে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, কিন্তু তিনি ব্যস্ত থাকার কারণে এখানে এসে পৌঁছতে পারেননি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রতিনিধি শ্রীমতী মিলি দত্ত। তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী দেবাশিস সরকার মহাশয়, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমি রূপাদিকে ডেকে নেব, শ্রীমতী রূপা মজুমদার। তিনি শ্রীমতী মিলি দত্তকে নৈহাটি আরসির পক্ষ থেকে বরণ করে দেবেন।
ফুলতলি পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন। আর একটু সাইডে চলে যাও, সাইড থেকে। ধন্যবাদ। এরপরে আমরা ডেকে নেব শিবম কর্মকার। শিবম কর্মকার শ্রী দেবাশিস সরকারকে বরণ করে দেবেন। ধন্যবাদ। এরপরে আমরা প্রদীপ জ্বালিয়ে এই অতিথি যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব। এবং আমি এবারে শ্রীমতী মিলি দত্তকে মাইক্রোফোন তুলে দেব। তিনি আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। শ্রীমতী মিলি দত্ত। ধন্যবাদ এখানে উপস্থিত সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আমিও একজন নাট্য জগতেরই লোক ছিলাম, তাই নাটক দেখতে ভালো লাগে এবং নাটকের সমস্ত দর্শকদের সাথে জুড়ে থাকতেও ভালো লাগে। আমার পড়াশোনার অভিজ্ঞতাও দিতে, তো আমিও দীর্ঘদিন যুক্ত ছিলাম। এখন সংসারের কারণে আমার হয় না। যাই হোক, আজকে এই আরসির আমাকে এখানে কৌশিক, অঞ্জন এদের আমন্ত্রণে আমি এখানে এসেছি। আমি গর্বিত এখানে আসতে পেরে। আর এদের আরসির আগামী দিনে আরো আমি একটি রবীন্দ্রনাথের কবিতা আমি এখানে কাছে আপনাদের সামনে আনছি। বহুদিন আমি কবিতা বলি না, তবু বহুদিন পর আমাদের এই ভাইয়ের আমন্ত্রণে আমি একটা কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতা সবলা, রবীন্দ্রনাথ ঠাকুর। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার হে বিধাতা? শুধু শুনলেই চেয়ে রব, কেন নিজে নাহি লব চির সার্থকের পথ? কেননা ছোটাপোতে যে সন্ধানের রথ দরিধর্ষ অশ্বেরে বাঁধিয়ে দৃঢ়বল কাপাসে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আকরার প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে মধুবেশে বাজায় কিনকিনি, আমার প্রেমের বেল যে করো অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন গিয়ে কান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গোধূলিতে। কভুতারে দিব না ভুলিতে মোর তৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয়ের ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে।
মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদেবে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনহানি যবে যাবে তারা পন্থ উন্মানে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দে নিস্তব্ধ সাগর। নমস্কার। অজস্র ধন্যবাদ দিদিকে। এরপরে আমি দু চারটি কথায় তিনি যদি রাখেন। শ্রী দেবাশিস সরকার। নমস্কার। সঞ্চালক আপনারা, মঞ্চে আসীন মাননীয়া মিলি দত্ত মহাশয়া, আরশির বন্ধুরা এবং দর্শক আসনে যারা বসে আছেন, তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আরশির নাট্য উৎসব দুদিন ধরে চলবে, আপনারা শুনলেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যার আসার কথা ছিল, প্রিয় সাংসদ পার্থ ভৌমিক, তিনি অনুপস্থিত। তার বিশেষ কাজে তিনি আটকে আছেন। তিনি এলে ভালো লাগতো আমাদের, আজকের এই অনুষ্ঠান আরো সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠত। যাই হোক, আপনারা দুদিন নাটক দেখবেন। আরশির দুই কর্ণধার অঞ্জন এবং কৌশিক, তারা বেশ কষ্ট করে একটা লড়াই করে তাদের নাট্য দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নৈহাটিতে অজস্র নাটকের দল, নিয়ম মাফিক তারা নাটক করছে এবং তাদের মতো করে ছোট বড় নাটকের উৎসব করছে। আপনারা সকলেই তা জানেন এবং আপনারা সকলেই তাদের পাশে থাকেন বরাবর। এবারও আজকে এবং আগামীকাল পরপর দুদিনের অনুষ্ঠান। আপনারা একটু ওদের হয়ে আরও কিছু মানুষকে বলবেন। জানি একটা এই অস্থির সময়ের মধ্যে আমরা আমাদের এই নাটকের চর্চা সারা পশ্চিমবঙ্গে চলছে, কারণ থিয়েটার তো খুব সুদিনে জন্ম নেয়নি। থিয়েটার একটা দুর্যোগের মধ্যেই জন্মেছিল, ফলে দুর্যোগ থাকবে, তার সঙ্গে থিয়েটারও থাকবে। তা ওই আরশি এই আয়োজন করেছে, ওর আগামী দিনে আরও ভালো ভালো অনেক থিয়েটার আপনাদের দেখাবে, আমরা দেখব। এবং সেই সঙ্গে ওরা প্রতি বছরই ওদের মতো করে একটা উৎসব চালিয়ে যাবে, কারণ সেটাই থিয়েটার দলের কাজ। অনেকগুলো কাজের মধ্যে এটাও একটা কাজ। ওদের এই দুদিনের উৎসবে আমার এবং মল্টি মালঞ্চের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। অজস্র ধন্যবাদ দেবাশিস দাকে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। এরপরে আমরা চলে যাব আমাদের মঞ্চ প্রস্তুত আমাদের আজকে প্রথম প্রযোজনা নৈহাটি বাদ্যজন, তাদের নাটক বুড়ো শালিকের ঘাড়ে মুখ, নির্দেশনা রিক দেব। আমাদের আজকে প্রথম দর্শনের নাটক। আমি রূপালীকে ডেকে নেব। এই নাটকের নির্দেশক, তাকে নৈহাটি আরশির পক্ষ থেকে বরণ করে নেবেন। উত্তরীয় এই উৎসবের স্মারক এবং ফুল দিয়ে বরণ করে নিলেন শ্রীমতী রূপা মজুমদার। আমি এবার মাইক্রোফোন তুলে দেব রিকের হাতে। সে আমাদের সকলকার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবে আর দু একটা কথা যদি থাকে কিছু করবে। রিক এটা মানে আমাদের সবার একসাথে মিলিত একটা প্রয়াস। পুরো সঙ্গের গানের অবস্থাই পাচ্ছেন কবেকার স্ক্রিপ্ট, সেই পুরোনো স্ক্রিপ্ট, সেটাকে প্রায় 2 লক্ষ বার 2 কোটি দল করে ফেলেছে। তো সেখান থেকে অন্যভাবে যদি কিছুটা ভাবা যায়, কারণ গল্পটাও জানা
ম্যাক্সিমাম লোকের পড়া যেভাবেই হোক জানা জিনিস, সেটা নতুন করে একটা পরিবেশনার চেষ্টা মাত্র, আর কিছু না। আমাকে আলোতে সাহায্য করেছে আমার বন্ধু অরিত্র, আর এরা সবাই প্রত্যেকে আমার সাথে মানে খুবই খেতে আজকে খুবই কম সময়ের মধ্যে তুলেছে। আমি প্রত্যেককে নিজেদের নামটাও বলতে দিচ্ছি। রোহন ভট্টাচার্য, দেবাশিস চ্যাটার্জি, প্রজ্ঞা, অরণ্য দত্ত, অতুল মিত্র, সায়ন্তন কুণ্ডু, পুবালি গাঙ্গুলি, আমি সুরজিৎ। এবং আমি এখন হোল হার্টেডলি থ্যাঙ্কস জানাবো নৈহাটি আশিকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, এখানে প্রোগ্রামটি করার জন্য, উপস্থাপনাটি করার জন্য। থ্যাংক ইউ। এটাই বলবো, এরকম একটা অস্থির সময় যে একটা নাট্য উৎসব হচ্ছে আর এইতে বেশ কিছু লোক এসছে, এটাই বড় পাওয়া আর কি। থ্যাংক ইউ। পরে নাটক আছে। আমরা পরের নাটকে চলে যাব, তবে তার মধ্যখানে যখন আমাদের মঞ্চ প্রস্তুতি চলছে সেই সময় আমি যে আগে বলেছিলাম যে আমাদের নেপথ্য শিল্পীদের কথা, মানস ভট্টাচার্য নেপথ্যে থাকেন, আমাদের মুখের উপর যে আলো ফেলেন সেই আলোকেই আমরা আলোকিত হই। আমরা তাকে আজকে একটু সম্মান জানাবো। আমি মঞ্চে রেখে নেব শ্রীমতী মিলি দত্তকে। তিনি নৈহাটির আশির পক্ষ থেকে মানসদার হাতে সামান্য কিছু উপহার তুলে দেবেন, তাকে বরণ করে নেবেন। প্রথমে উত্তরীয় পরিয়ে দিয়ে শ্রী মানস ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মিলি দত্ত নৈহাটি আশির পক্ষ থেকে। পুষ্পস্তবক তার হাতে তুলে দেবেন। এই উৎসবের স্মারক মানসদার হাতে তুলে দেওয়া হলো। আর আছে সামান্য উপহার, একটি পাঞ্জাবি মানসদার হাতে তুলে দিচ্ছেন এবং সামান্য মিষ্টি। ধন্যবাদ। পরের প্রযোজনা আমরা চলে যাব, তবে তার আগে মানসদার কাছে দু একটি কথা। একটি কথা বলতে গেলে পরের নাটকটা আটকে যাবে, কেন পিছনে গিয়ে রেডি করে দিতে হবে, তারপরে শুরু হবে। সেই জন্য সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার সব জানাচ্ছি। আর এদের কাছ থেকে যা পাচ্ছি, আমার জীবনে যা করেছি তার থেকে অনেক বেশি পেয়ে গেলাম। আমার কিছু বলার নেই, একটু পিছনে যাই, রেডি করি। হ্যাঁ, ধন্যবাদ মানসদাকে। আমরা চলে যাব আমাদের আজকের সন্ধ্যার দ্বিতীয় প্রযোজনা, নৈহাটি আরসি আয়োজক দল, তাদের প্রযোজনা দাহ, নির্দেশনা কৌশিক গোস্বামী। শুরু হবে আমাদের নাটক দাহ। শুনুন শুনুন শুনুন, আজ জাগরণ সংঘের পক্ষ থেকে 25শে বৈশাখের শুভ দিনে যে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে, তাতে প্রধান অতিথি হয়ে আসবেন আমাদের এলাকার জনপ্রিয় নেতা, যিনি সব সময় এলাকার সাংস্কৃতিক বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আসছে, আমাদের সকলের প্রিয় বিল্টু দা। মালিনী, মালিনী, একটু জল দিবি মা? যাই বাবা। আরে মা, কিছুক্ষণ আগে জাগরণী সংঘ থেকে মাইকে একটা রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছিল, শুনেছিলি? আচ্ছা, আজকালকার এই আধুনিক লোকজনগুলো রবীন্দ্রসঙ্গীতগুলোকে এরকম বিকৃত করে গায় কেন বলতো মা? তোমার প্রশ্নের মধ্যেই তো উত্তর
যারা সুস্থ মানসিকতার মানুষ তারা সুস্থভাবে রবীন্দ্র চর্চা করে, আর যারা বিকৃত মানসিকতার মানুষ তারা বিকৃতভাবে রবীন্দ্র চর্চা করে। তা না হলে বলো না, আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলতে পারে রবীন্দ্রনাথ বহিরাগত? ঠিক বলেছিস মা, রবীন্দ্রনাথ নাকি বহিরাগত? কি বাবা, তুমি রবি ঠাকুরের ছবিটা এখনো শেষ করোনি? উফ, তোমাকে নিয়ে না আমি আর পারি না। আরে মা, আজ না কাজে ঠিক মনটা বসাতে পারছি না রে। তুমি কাজটাই বা কেন নিতে গেলে বলো? ওদের বারণ করতে পারলে না? এত তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না। আর তাছাড়া টাকা পয়সার কথা কিছু বললে না, এর মূল্য ওরা দিতে পারবে? কি বলছিস মা, রবি ঠাকুরের ছবিতে তো আবার টাকা নিয়ে? না না, এ অসম্ভব। তাছাড়া এই পাড়ায় নতুন এসেছে, ওদের মুখের ওপর না বলি কেমন করে? গুপ্ত পাড়ায় থাকলেও ওদের পাড়ায় লাভের জন্য তুমি কিছু কম করোনি বাবা। তবু তো মাথা হেট করে পাড়া ছাড়বে কেন বলো তো? আসলে গুপ্তপাড়ার ছেলেরা আমাকে ভুল বুঝেছিল। পুরবি তো তোরই বান্ধবী ছিল, তোর মতোই মেয়ের চোখে দেখতাম ওকে। আসলে কি জানিস বা, ওই দ্রৌপদীর ছবিটা আঁকার সময় মনের মধ্যে যে মুখটা ফুটে উঠত, তার সঙ্গে পুরবির আশ্চর্য মুখের মিল ছিল। সেরকমই আগুনের লাভা ফুটে উঠত ওর মুখটা। দেখিস মা, ওই গুপ্তপাড়ার ছেলেরা যদি ছবিটাকে ছিঁড়ে না ফেলতো, তাহলে ওই ছবিটা ন্যাশনাল গ্যালারিতে ঠিক জায়গা করে নিত। কিন্তু আমি জানতাম তুমি কোনো কালের প্রদর্শনী করবে না। তুমি বরাবরই এক হয়ে বাবা। তোমার পুরনো ধ্যান ধারণা থেকে তুমি এক চুলো সরতে পারো না। তাহলে তুমি ওদের বলে বুঝিয়ে ঠিক ছোটগুলোকে বাঁচাতে পারবে। সদা থাকো আনন্দে সংসারে, নির্ভয় নির্মল প্রাণে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। তোমার মনে আছে বাবা, পুরবিকে আমি দ্রৌপদীর মতো সাজিয়ে এনে তোমার সামনে দাঁড় করাতাম। আর ঠিক তুমি যেমন ভাবে বলতে তেমন ভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। পুরবি আমাকে আড়ালে রেখে রেখে বলতো যে বাবা, ও বলতো কি ওইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না কোনো অসুবিধাই হয় না, কারণ মনে প্রাণে বিশ্বাস করতো একজন বড় মাপের শিল্পীর তুলি টানেও বেঁচে থাকে। জানি রে মা, জানি পুরবীর মধ্যে আমিও সেই আগুন দেখেছিলাম, কিন্তু ওই গুপ্তপাড়ার ছেলেরা ওকে ঘিরে কি বদনাম দিয়েছিল তোর মনে আছে? ঘরের মেঝে ঢুকে জামা কাপড় খুলে ছবি বানানো হচ্ছে। ওসব ছবি টবি পাড়া থেকে চলবে না। ওসব শিল্প অন্য জায়গায় গিয়ে বানাও। তারপর একদিন কয়েকটা ছেলে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে আমার ছবিগুলোকে সব তছনছ করে ফেললো। আমি ওদের কত বোঝাবার চেষ্টা করলাম, ওরা কিছুতেই শুনলো না। ওরা ভাবলো কোনটা শুভ পুরবীকে নিয়ে বোধহয় আমি নিউজ জারি করি। শেষে কোনো খারাপ ছবি না পেয়ে ওদের আক্রোশ আরো বেড়ে গেল। ভাড়ার লোকেদের ভুল বুঝিয়ে আমাদের পাড়া ছাড়া করলো। তোমাকে তখন আমি পুরবি বাবা মা সবাই মিলে বলেছিলাম চলো থানায় যাই, ওদের একটা ডায়েরি করি, কিন্তু তুমি শোনোনি। এই ভারতের মহামানবের সাধন তীরে এখানে দাঁড়ায় দুই বাহু বাড়ায় নই নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করতায়। হেন গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত টান্তর, হেথায় লিপ্ত হেন পবিত্র ঝরে তীরে, এই ভারতের মহাভারতের সাগর তীরে। মাঝখান থেকে পুরবির সাথে আমার কথা বন্ধ করো। তোমার এই এক প্রেমের জন্য তোমাকে জীবনে কত কিছু হারাতে হলো বলো তো বাবা। মালিনী, তুই হয়েছিস ঠিক তোর মায়ের মতো। কত কঠিন কথা কত সহজ ভাবে বলে দিতে পারতো তোর মা। আর দাদা ছিল ঠিক তোমার মতো। আমি জানি বাবা, আজ তোমার দাদার কথা খুব মনে পড়ছে, তাই তুমি কাজে ঘুম বসাতে পারছো। আমি আজ সকালে উঠি দাদার চোখে মালা দিয়েছি, তোমার জন্য একটা রেখেছি রজনীগন্ধার মালা। আজ পাড়ার ছেলেরা রবীন্দ্র জয়ন্তী করছে। রজনীগন্ধার মালা আর ধূপের ধোয়ার মাঝখানে একটা সব দেহের মতো সাজিয়ে রাখবে এই রবি ঠাকুরের ছবিটা। কিন্তু জানিস বা,
রবি ঠাকুরের প্রিয় ফুল হলো কৃষ্ণচূড়া, রক্তকরণে। রক্তকরণ। রঞ্জন আমাকে কখনো কখনো ভালোবেসে বলে রক্তকরণ। জানি রে আমার কেমন লাগে। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং আজ হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় দিয়েছি। না, আমাকে ওর থেকে একটি ফুল দাও, শুধু ঘনকালের গান ও রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করো। এই না, আজ রঞ্জন আসবে, সেই খুশিতে ফুলটি তোমাকে দিই। এই নিল। সত্যি রে মা, এই রবি ঠাকুরের চিন্তাধারাগুলোকে এখন আর কেউ দাম দিতে চায় না। তাহলে বল না, আজকের দিনে দাঁড়িয়ে ওই বিশ্বভারতী থেকে নোবেল চুরি যায়, আবার শুনছি ওই বিশ্বভারতীর মুক্ত প্রান্তরকে কারা যেন পাঁচিল দিয়ে ঘিরে দিতে চাইছে, আবার কারা পাঁচিল ভেঙেও দিতে চাইছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে লড়াই। ঠিক বলেছো বাবা। শান্তিনিকেতন তো গুরুদেবের বড় প্রিয় জায়গা ছিল। তাকে তিনি তখন বানাতে চেয়েছিলেন। সেখানকার শিষ্যদের তিনি এমন শিক্ষা দিতে চেয়েছিলেন যে শিক্ষা আলোয় আলোয় ওই আকাশের মাঝে মুক্তির পথ খুঁজে দেবে। আর সেই আশা নিয়ে তো দাদা সেখানে ঘুরতে গিয়েছিল। ওর শান্তিনিকেতনে যাওয়ার ব্যাপারে আমরা সবাইকে খুশি ছিলাম। কিন্তু কিন্তু হঠাৎ কি হলো বলো তো বাবা? হ্যাঁ, দাদা আত্মহত্যা কেন করলো? ঠিক তোমার মতো অভিমান নিয়েও চলে গেল। অথচ কত কিছু হতে পারতো সে। শহরের বড়লোক ঘরের ছেলে মেয়েগুলো এমন নিপাট নিরীহ ছেলেটাকে খুঁচিয়ে তুলতে কি যে আনন্দ পেত। কিন্তু তাই বলে কি হেরে যেতে হবে? টাকা পয়সার দিক থেকে না থাকুক, শিক্ষাগত যোগ্যতা হতে কারো থেকে কিছু কম ছিল না বাবা। লেখাপড়ায় ভালো ছিল, তোমার মতো সুন্দর আঁকতে পারতো। কি সুন্দর গানের গলা ছিল ওর। সবাইকে ছেড়ে চলে গেল। কাঁদিস না বা কাঁদিস না, কাঁদিস না। যা, আজকের দিনে ওর লেখা শেষ থেকে আমার বইয়ের তাকে আছে, ওটা নিয়ে আয়। আমরা দুজনে মিলে আজকের দিনে ওটা পাঠ করি। যা যা। এখানে আমাকে তুমি কিসের দীক্ষায় রেখে গেছো? এ কোন জগৎ করে দিতে চাও চারদিকে? এ তো আমাদের কোনো যোগ্য ভূমি নয়। এর গায়ে সোনার ঝলক দেখে আমাদের চোখ যাবে পুড়ে। বুঝিনি কখনো ঠিক এরা কোন নিজের ভাষায় কথা কয়, গান গায়, কি ভাষায় হেসে ওঠে এরা, কিসে ধরে আমাদের গ্রামীণ নিঃশ্বাস, সজলতা।
ভাষায় আমাদের একান্ত বাঁচাও কোনো পাপ। আমার বোনের মুখ মনে পড়ে, গ্রামের অসুখ মনে পড়ে, তাকে আর এলো না কখনো এইখানে। এইখানে এলে তার হৃদয় পাণ্ডুর হয়ে যাবে, বুকের ভেতর শুধু ক্ষত দেবে রাত্রি খোয়ায়। আমার পৃথিবী সব হিজল শিরিষ ছাতিম সব ফেলে চলে যাব বলে প্রস্তুত হয়েছি। শুধু যেন আমার ভিতর এখনো খানিক বিশ্বাস বেঁচে আছে। বিশ্বাস তাই হব 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণে আত্মঘাতী। উপর থেকে কিন্তু বলে দিয়েছে কোনো অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেবে না, ঠিক আছে? কোন বাড়িটা বলতো? ছেলেগুলো আসছে, আমি ভেতরে যাচ্ছি, দরকার পড়লে নমস্কার। কি গরম করেছে একেবারে বসে বসে চাঁদি ফাটা রোদ। রবি ঠাকুরও বলি হ্যাঁ জন্ম করার সিজন করে না হয়নি একেবারে এই গরমে ছবিটা কমপ্লিট তো বলছি বুঝো না বসার একটা সময় নেই তাছাড়া একটা বছরের কথা জানেন তো বলো আপনার জানেন অমরটাকে অমর বলে ডাকতে ঠিক কেমন যেন লাগে কি বলে ডাকা যাবে বলতে আপনাকে শিল্পিকা আর শিল্পী কথাটা শুনলে না কিরকম জায়গাটা বুদ্ধিজীবী সময় থেকে অসময় দেয় যে পাচ্ছি ছবি এদিকে তো সবাই আর্টিস্টগুলো পেমেন্ট নিয়ে খেপতে এদিকে ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক সময় মতো ধরতে না পারে না একবার বেশি পাউছে বড় করে করছি মানে আমাদের এই বিল্টু দা আরে এমএলএ চেনেন না আমাদের বিল্টু দা আর উনি তো আসছেন ফাংশনটা ওপেন করতে বুঝতে পারছেন তো কিছু বলছিলে বাবা? কি বলবো বুঝতেই চাইছি না বললাম ওদের থেকে এসেছে একটু বসো শরবত খাও। ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে আপনি ওখানে ওই এক গ্লাস ঠান্ডা জল দিতে বলুন তাতেই পুরো সর্বপ্রথম কাজ হয়ে যাবে যাওয়া এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসো। আপনি বসুন না বসুন হ্যাঁ বসুন আমি বসি হ্যাঁ বলছি আপনারা তো এলাকায় এসছেন আমি শুনেছি আসলে এত কাজের চাপ না মানে সময় করে উঠতে পারি না আপনার এইটা একটা সুযোগ 25শে বৈশাখ উপলক্ষে আপনার সঙ্গে একটু দেখা হয়ে যাবে ছাড়া আপনার মতন এরকম একটা মহান শিল্পীর ছবি যদি থাকে না তার গ্লামারটা একেবারে ফাটাফাটি যদি কোনো অসুবিধা হয় না তাহলে আমাকে বলুন আমি এখন এই এলাকাটা দেখছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। না না এরকম করে বলছেন ছবিটা বলছি ইয়ে তোমার নামটা কি যেন বললে? আমার নাম এই আমার নাম হচ্ছে বাচ্চু মন্ডল ছবিটা বলা ইয়ে বলছি তুমি কি এই পাড়াতেই থাকো? হ্যাঁ আমি তো এখানেই থাকি ওই যে বড় রাস্তাটা দেখছেন না এখান থেকে সোজা যে বড় রাস্তাটা দেখছেন ওখান থেকে সোজা যাবেন একটু বাঁ দিকে যাবেন গিয়ে একটু ডান দিকে ঢুকে যে হনুমান দেবের মন্দিরটা কি ব্যাপার বলুন তখন থেকে একদম ধানাই করছেন আপনার কি ছবিটা কমপ্লিট হয় না মানে আরেকটু কাজ বাকি আছে। ও কাকু একটু বিরতি করছেন কেন দেখুন এখন তো আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে আগামী দিনে ধরে কোনো সম্পর্ক হতেও পারে হ্যাঁ ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি বরঞ্চ ছবিটা শেষ করুন আমি ওই 1 ঘন্টার মধ্যে আমার এই কাজগুলো শেষ করে আমি ফিরে আসছি ও বলছি কাকু আপনার মেয়ের নাম কি মামুনি হ্যাঁ না না মালিক ঠিক আছে রাতে পাঠিয়ে দিন না আনসার দে শুনেছি খুব ভালো গান গায় ওকে গান গাইয়ে আমরা আজকের দিনে বাইরে কোথাও যাই মানে আজকের দিনে কোথাও যাবে মানে কি মঙ্গলবারে নাকি না 25শে বৈশাখ 25শে বাহ ভেরি ইন্টারেস্টিং চাঁদি ফেলে গেল
বাবার শরীর কাজ ভালো নেই, আর এসব কাজ তো বুঝতে আহ! হয় না। তুই একটু চুপ কর না রে মা। সব কথা এখন বলে কি দরকার? ঠিক 6টার সময় বিলটুদা ছবিতে মালা পড়াতে আসবে। যে করে হোক ছবিটা শেষ করতেই হবে। শেষ করতেই হবে। হ্যাঁ, তুই একটু থামবি? আচ্ছা, লোক পোষায়। কদিন আগে গুপ্তকরার পল্টুরা একপাড়ায় জমা দিয়ে ফেলে পাঠিয়ে দিল। তারপর এবার এসে ঢেকুরবাই করছে। একলা মেয়ে নিয়ে বাড়িতে বাস করে। পাড়ার ছেলেদের সঙ্গে একটু কম্প্রোমাইজ করে থাকতে শিখুন, তা না হলে শেষ করুন। 1 ঘন্টার মধ্যে আসছি, ছবিটা নিয়ে যাও। জলটা খেয়ে যাও বাবা। জল দিয়ে আপনি নাম বলুন। এই চল, লোকটা কিন্তু খুব একটা সুবিধা না, বুঝছিস তো? আর এটা একদম হচ্ছে পাক্কা গাড়ি লাভ হয়েছে তো কম্প্রোমাইজ। আশ্চর্য কম্প্রোমাইজের যুগে বাস করছি আমরা। সবাই সবাইকে খাচ্ছে, যে খাচ্ছে যাকে খাচ্ছে সবাই সবাইকে কম্প্রোমাইজ। আরে কবি, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? বাবা, তুমি ওসব কথা ছাড়ো তো। তুমি ছবিটাকে আগে শেষ করো। তোরা বাড়ি বয়ে এসে অপমান করে যাবে, অথচ কিছু বলাও যাবে না। আসল কথা কি জানি? বলছি যে আজকে 2 দিন ব্যাপী যে নৈহাটি ঐক্যতার মঞ্চে নৈহাটি আরসি আয়োজিত যে নাট্য উৎসব মঞ্চস্থ হলো, বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে তারা এসে নাটক মঞ্চস্থ করেছে। তা অনেক অতিথিরাও এসেছিলেন, অনেক নাট্য ব্যক্তিত্বও ছিলেন, তারা নাটক দর্শন করেছেন এবং অনেক প্রশংসাও করেছেন। ভিড়ও ছিল, বেশ ভালোই দর্শক ছিল। কি বলবেন এই আপনাদের এই আরসি নাট্যের বিষয়ে? 2 দিন ব্যাপী আমাদের যে নাট্য উৎসব ছিল নৈহাটি আরসি, তাতে নৈহাটি আরসির প্রথম দিনে দ্বিতীয় দর্শনে একটি প্রযোজনা ছিল যেটি দাহ, আর বাকি 5টি আমন্ত্রিত দল যারা আমাদের বন্ধু দল, আমাদের সাথে একসাথে কাজ করি আমরা থিয়েটার কর্মী হিসাবে। তো তারা প্রত্যেকে এসে এখানে অভিনয় করেছে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই সময়টা যাচ্ছি যে সময়ে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু রাজনৈতিক অবস্থা এবং মানুষের মানসিক পরিস্থিতি ভীষণ টালমাটাল অবস্থায় রয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়েও নৈহাটির মানুষ, নৈহাটির দর্শক, যারা থিয়েটার প্রেমিক, তারা প্রত্যেকে এসেছিলেন এবং সন্ধ্যে থেকে বসে আমাদের শেষ পর্যন্ত 2 দিন ব্যাপী যে নাট্য উৎসব, তাতে একদম শেষ নাটক না আজকে শেষ হয়েছে আমাদের নাট্য উৎসব। এখনো পর্যন্ত অডিয়েন্সের চোখে পড়ার মতো ভিড় ছিল। আমি সকলের কাছে কতটা সার্থকতা পেলেন এবছরে আপনার বার্ষিক নাট্য উৎসব? সার্থকতা পেলাম বলতে অনেক মানুষ যারা এসছেন, আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথের প্রফেসর শান্তনু দাস। তো আমরা ভীষণ আনন্দিত, এবং আমাদের এখানকার যাত্রীকে দীপুদা ছিলেন, অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ অভিনেতা তিনি ছিলেন। দেবাশিস সরকার মতো দেবাশিসদার হালিশহরের একটি মালঞ্চল নাটক ছিল। তো সবাই মিলিয়ে আমরা ভীষণভাবে আনন্দ উপভোগ করেছি এই 2 দিন ধরে, এবং আমার মনে হয় নৈহাটির মানুষ সেই সাহসটা দিয়েছে আমাদের এই আনন্দ উপভোগ করবার জন্য। তাই নৈহাটির মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। নাট্যমতীদের কি বার্তা দেবেন এই মঞ্চ থেকে আজকে? নাট্যময়ী দর্শকদের এই বার্তা দেব যে আপনারা নাটক দেখতে আসুন, নাটকের সাথে থাকুন, নাটকের পাশে থাকুন, এবং প্রত্যেকে যারা যারা নাটক করতে আসছে, যে সমস্ত দল তারা যে ধরনের টিকিট করেন বা যাই করেন, সেটা একটুখানি পারলে সংগ্রহ করবেন, তাদেরকে একটু সহযোগিতা করবেন। এটুকুই। থিয়েটারের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার নামটা? আমার নাম কৌশিক গোস্বামী। আমি নাট্য সংস্থার কি পোস্টে আছেন? আমি নৈহাটি আরসি পরিচালক কৌশিক গোস্বামী। ধন্যবাদ। শিশু কি শিক্ষা পাবে, স্বাস্থ্য কেমন রবে, সেটি শুধু নেতারাই ভাববে। নিজে থাকি রসে বসে, বাকিরা না বিশ্বাসে, এইভাবে কতদিন চলবে? এসব পুরনো কথা, শুধু শুধু কত কথা, এ বয়সে দিও না তো জ্ঞান। সেই একই ধ্যান ধ্যান, সেই একই ধ্যান ধ্যান, সেই একই ধ্যান ধ্যান, সেই একই ধ্যান ধ্যান, সেই একই
সেই একই ঘ্যান ঘ্যান, সেই একই ঘ্যান ঘ্যান, সেই একই ঘ্যান ঘ্যান। ধন্যবাদ ইউনিটি মঞ্চকে। আমি মঞ্চে ডেকে নেব এই নাটকের নির্দেশক শ্রী দেবাশিস সরকার মহাশয়কে। ডেকে নেব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক শ্রী শান্তনু দাস মহাশয়কে। শ্রী শান্তনু দাস মহাশয় নৈহাটি আরসির পক্ষ থেকে এই নাটকের নির্দেশক শ্রী দেবাশিস সরকার মহাশয়কে সম্মান জানাবেন। ফুলটা আর একবার ধরেন, ফুলটা আরেকবার ধরেন, মাঝখানে এলেন। ধন্যবাদ। এবং আমি মাইক্রোফোন তুলে দেবো দেবাশিস দার হাতে, আমাদের সকলকার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। নিত্যানন্দ পাল, অরূপ পাল, সুদীপ্ত দাম, মনোরঞ্জন চক্রবর্তী এই নাটকের সেট করেছে। সুদীপ্ত নেপথ্যের অনেক কাজ করে, পুরো মঞ্চের সঙ্গে সহযোগিতা করেছে। সুপ্রিয় ভট্টাচার্য, পার্থ দাস, বাবলু চৌধুরী, অঞ্জননাথ অভিনয় করেছে, এই নাটকের মেকআপও করেছে। তারপরে মৌমিতা মণ্ডল, সাগ্নিক সরকার, আমি দেবাশিস সরকার। ধন্যবাদ। এরপরে আমরা গতকাল যে নেপথ্য শিল্পী